সাকিবের সামনে দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে যাব, দেখি কি করতে পারে। বড় সতীন্দ্র আজকে আমি আমার মায়ের সামনে নিব। আমার মেয়ে কি দেখে এরকম একটা ছোট ফ্যামিলিতে আসলো, দুইটা উচিত শিক্ষা আমি আজকে দিবই। আব্দুর রহমান আর বড় সতীন মুচর মুচর করে শুধু খাবে জামাইয়ের টাকাগুলা ভাঙ্গাইয়া। এমন না যে আমার কাছে আসছে বা আমার কাছে ছিল একদিন দুই দিন, এইরকম কিছুই না, শুধুমাত্র বাজারটা করে এনে দিছে, এইটাতে ওর আগে ফাইটটা পড়ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ স্পেশাল ব্লগ। মানে স্পেশাল কি গাইস, আজকের ব্লগটা আমার লাইফে সবচেয়ে বেশি স্পেশাল, কারণ দীর্ঘ 5 বছর অপেক্ষার পর আজকে আমার মা আমার বাড়িতে আসলো। আমাদের মামের সমস্ত অভিমানের পালা এবার শেষ হতে চলছে। মানে আমার মা তার সব রাগ অভিমান ভুলেই তো আমার কাছে আসছে, তাই না? আজকের দিনটা যে আমার জন্য কতটা স্পেশাল আর আমি যে কতটা খুশি ছিলাম আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। কারণ আমি কখনো ভাবতেই পারি নাই যে আমার মা আবারও কখনো আমাকে মেনে নিবে, সব রাগ অভিমান ভুলে আমার কাছে আবার আসবে, আমারে দেখতে আসবে, আমার মেয়েকে দেখতে আসবে বা আমার বাড়িতে আসবে। সেটা আসলেই আমি কখনো ভাবি নাই। তো আজকে আমি অনেক বেশি খুশি ছিলাম যে না, আমার আম্মুর রাগটা কমছে এবং সবকিছু ভুলে গিয়ে আমার আম্মু আমার কাছে আসছে। আর আসার পরেই না, আমার আম্মু যে এতগুলা দিন ধরে আমার এত রাগ দেখাইছে, রাগের কারণেই তো মনের অনেক কষ্ট থেকে, আসলে এটা রাগ না, মনের অনেক চাপা কষ্টের থেকে আসলে আমার মা আমার সাথে যোগাযোগ করে নাই, কথা বলে নাই। কিন্তু আমার বাবার কাছ থেকে কিন্তু সব ধরনের খোঁজ খবরই নিত আমার আম্মু, শুধু নিজে কথাটা বলতো না আর কি। মানে তার মনে অনেক অনেক চাপা কষ্ট ছিল গাইস, যার কারণে সে কষ্টে আমার সাথে কথা বলতো না। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ এখন আমাদের মা মেয়ের সম্পর্কটা ঠিক করে দিছে। সেই সাথে আমার আল্লাহর উপরে ভরসা ছিল যে আমি লাইফ থেকে যা যা হারাইছি তার চাইতে ভালো কিছু আল্লাহ আমাকে দিবে। মনের মধ্যে সবসময় এই ভরসাটুকু আমি পাইতাম যে আল্লাহ কখনো তার বান্দার কাছ থেকে কোনো কিছু কেড়ে নেন না, উল্টা যেটা খারাপ সেটা কেড়ে নেন এবং আরো ভালো কিছু উপহার দেন সেটার মানে পরিবর্তে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে আমাকে ভালো কিছু দিছে। না হলে এই যে 5 বছর পরে আমার মা আসছে, আমার মধ্যে যেই একটা এক্সাইটমেন্ট, যেই একটা আনন্দ কাজ করতেছে, সেটা কিন্তু আসলে কাজ করতো না। আর এই আমার মায়ের সাথে আমার সম্পর্কটা খারাপ না থাকলে কিন্তু আমি কিছু মানুষজনকে চিনতে পারতাম না। আর এমন মানুষজন যারা আমার অনেক কাছের ছিল এবং কাছের মানুষ হয়ে তারা পিছনে পিছনে আমার মারছিল, তো সেই মানুষগুলোকে আমাকে মানে আমার চিনা হইতো না। আর আরেকটা কথা আছে না, যদি আল্লাহ দেয়, কারোর সাধ্য নাই যে ওই জিনিস থেকে বিরত রাখবে। তো আল্লাহ কিন্তু সেই আমাদের সম্পর্ক, আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্কটা ঠিক করে দিছে। কিন্তু মাঝখান থেকে কিছু মানুষজন তাদের আসল রূপটা প্রকাশ করে দিচ্ছে। তারা অনেক চেষ্টা করছিল যাতে আমার পরিবারের সাথে আমার সম্পর্কটা কখনোই ঠিক না হয়, কিন্তু ওই যে আল্লাহ দিলে কে আটকায় রাখতে পারে। এইদিকে দেখেন গাইস, আমাতুর রহমান ফার্স্টে আমার মায়ের কাছে যেতেই চাচ্ছিল না, আর এখন গিয়ে আম্মুর সাথে কি যে মিশাটা মিশছে। আসলে বিষয়টা কি জানেন, ওই যে যে যারে ভালোবাসে যতই দূরে থাকুক না কেন, পরস্পরের কিন্তু একটা মায়া কাজ করে। আমার মা যে আমার মেয়েকে ভালোবাসে সেটা কিন্তু ওই যে তাদের মানে দেখলেই বুঝবেন বন্ডিংটা। আমার মেয়ে কিন্তু তার নানিকে দেখে নাই কখনো, তারপরও কি সুন্দর মিষ্টি ভাবে যে আমার মায়ের সাথে মিশছে, কথা বলছে, মনে হয় কি আমার মায়ের আমার মেয়ে মানে অনেক আগে থেকে চিনে। আর আজকে অনেক বছর পরে দেখছে আমার মেয়েরও একটু অভিমান জমে আছে তার নানির প্রতি। তাদের নানি নাতনির এই ভালোবাসা দেখে আমার কিছুটা হিংসেই লাগতেছিল গাইস, কারণ আমি তাদের মেয়ে, আমাকে একটুকু পাত্তাও দিতেছে না। নাতনি আসছে সেই দিন, মানে এই প্রথমবার নাতনিরে দেখলো, তাদের মধ্যে কি ভালোবাসা খুনসুটি। আর আমি যে একটা মা বাবা ভক্ত মেয়ে ছিলাম, সবসময় তাদের আসলের তলায় লুকায় রাখতাম, আমার কোনো পাত্তাই দিতেছে না। তো হিংসা লাগাটা স্বাভাবিক না বলেন? আর আব্বু আম্মা আসতে আসতে যেহেতু প্রায় বিকাল হয়ে গেছিল, তো আমি আর দেরি করি নাই, নাস্তা পানি দেওয়ার পরপরই খাবার দিয়ে দিছিলাম। আর আমাতুর রহমানকেও দেখেন বরাবরের মতো নানার মাঝখানে গিয়ে বসছে, এখন বসে খাবার খাচ্ছে। মানে আমার মেয়ে আর সব সময় যেমন তেমন খাবারের টাইমে একটু ওর অনীহা কমই থাকে। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দোয়া করবে। আর আমার তো এটা ভেবে সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে যে আমার মা আমার শ্বশুর বাড়িতে আসছে, আমি নিজ হাতে তাকে রান্না করে খাওয়াচ্ছি। মানে এটা আনন্দ বলে প্রকাশ করতে পারবো না গাইস। আর আরেকটা দিক থেকে একটু খারাপও লাগতেছিল, কারণ আমার ঘরে ডাইনিং টেবিলটার অবস্থা এখন এমন করছে, বড় সতীন আসার পরে
তো আমি আমার মাকে হচ্ছে একটু টেবিলেও খাইতে বসতে দিতে পারি নাই, যে একটা ভাঙাচোরা টেবিলই আছে। তো যাই হোক গাইস, কষ্টের কথা আজকে বাদ দেই। এই যে দেখেন আম্মুর ব্যাগটা যে এত কিউট ছিল, আর পুতুলটা বেশি কিউট ছিল। আমার মন চাইতেছিল আমি পুতুলটারে কতক্ষণে খুলবো, মানে কিরকির কিরকির করতেছিল। যদিও বা আমি বাবার বাড়িতে গিয়ে ব্যাগটা ইউজ করতে পারবো, তারপরও না আমার শান্তি লাগতেছিল না পুতুলটা দেখার পরে। আর এইদিকে আমার মা কিভাবে যে এত স্ট্রিক্টলি ডায়েট করে আমি সেটাই বুঝি না। মানে তার পরিমাণের চাইতে আমি বেশি খাবার দিছি। আর মেয়ের বাড়িতে আসলে তো একটু বেশি বেশি খাবার খেতেই হয় গাইস, বলেন এটা কি ঠিক? মেয়ের বাড়িতে এসেও কম খাবে? ও মা, পাতে যেই কয়টা ভাত বেশি পড়ছে ও সেই মানে আমার মা সেই কয়টা ভাত খেলোই না। কেমনে পারে গাইস পাতের মধ্যে এত খাবার রেখে হচ্ছে না খেয়ে থাকতে? আর এইদিকে আমার মেয়ে দেখেন, নানির সাথে তো তার খুশ গল্প আছেই, এখন নানির হাত থেকে চুড়িগুলো খুলাইছে, সে নাকি চুড়ি পরবে। আমার মাও মাসাল্লাহ নাতির কথা শুনে খুলে দিছে, আর আমিও সুযোগ পেয়ে হচ্ছে চুড়িগুলো একটু দেখতেছিলাম যে কেমন লাগে। তারপরে দেখতে দেখতে আমি না টুস করে হাতেও পরে ফেলছি, যে আমার হাতে আসলে ভালো লাগে নাকি দেখার জন্য। যদিও বা চুড়িগুলা খোলাইছিল আমার তোর মায়েদের এটাই সুবিধা, সন্তান হচ্ছে কেউ কেউ ব্যবহার করবে, আর সেটার সুযোগ পেলে মায়েরাও সুযোগ নিয়ে নিবে। আর গাইস আপনারাই কমেন্ট করে জানাবেন তো কোন চুড়িটা আমার হাতে বেশি ভাল লাগছে। আর আমার মেয়েকেও দেখেন ব্যাগটা নিয়ে, ও পুতুলটা নিয়ে বেশি আগ্রহ ছিল, পুতুলটা ওর কাছেও খুবই পছন্দ হয়েছে। তো গাইস আপনারা তো দেখলেনই যে আমার আম্মু আসছে, মানে আসার পরে আমার আম্মু না পুরো হতবাক হয়ে গেছে। আর তার আগে মানে কিছু মানুষকে কিছু কথা বলতে চাই। কথাটা মূলত আমার আশেপাশের মানুষজনকেই বলতে চাই, যারা এতদিন হচ্ছে খুবই তাদের অ্যালার্জি ছিল যে আমার বাবা মার সাথে নাকি আমার সম্পর্ক ভালো না, জীবনে ভালো হবে না, আমি ভালো মেয়ে না, মানে কারোর সাথে নাকি আমি মিলেমিশে থাকতে পারি না, নিজের মায়ের সাথেও মিলে থাকতে পারি না। এই কারণে হচ্ছে মা আমারে মানে বিয়ের পরে আমার মামার সাথে কোনো যোগাযোগই করে না, আমি অনেক খারাপ। তো তাদের আশা করি আজকের পরে অ্যালার্জিটা আবার কোনো না কোনো কারণে অনেক বেশি বেড়ে যাবে। তো তাকে বলি জামাইয়ের যেই টাকা খরচ করে হচ্ছে ফোনে এমবি কিনে আমার ব্লগগুলো দেখে, সেই টাকাটা দিয়ে এমবি না কিনে যাতে আগে দোকান থেকে অ্যালার্জির ওষুধ কিনে এনে অ্যালার্জির ওষুধ খেয়ে একটু চুলকানিগুলো কমায়, তারপরে যাতে আমার ব্লগ দেখতে আসে, তার আগে যাতে না আসে। তো গাইস আপনারা কিছু মাইন্ড করবেন না, আশেপাশের লোকজনকে বলছে, আর যাকে বলছি তার একদম জায়গা মতো গিয়েই লাগবে। তো এবার আসা যাক মূল কথায়, আম্মা আসার পরে কি কি বলছে। মানে আমার আম্মু এসেই না অবাক হয়ে যাইতেছিল যে আমার মেয়ে এই ঘরে এই সংসারে কি দেখে একটা ছেলের দ্বিতীয় বউ হয়ে আসছে, সতীন নিয়ে এত বছর ধরে সংসার করতেছে কি দেখে। শুধু 3 তলায় থাকে কি একটা ভাঙাচোরা বিল্ডিং, কোনো আগামাতা নাই, কিছু নাই, না ঘরে আছে একটা ভালো খাট, না ঘরে আছে সোফা, না একটা ডাইনিং টেবিল। এগুলা তো মানুষের ঘরে এখন কমন থাকে, কিন্তু এই ঘরে তো দেখি কোনো কিছুই নাই। এটা কেমন ঘরে আসলো? মানুষজন তো কিছু কিছু মেয়েরা আছে যে হ্যাঁ ওই যে ছেলে বড় লোক থাকে, এই কারণে হচ্ছে আসে ছেলে টাকা দেখে। আমার মেয়ে কি দেখে এরকম একটা ছোট ফ্যামিলিতে আসলো? না ছেলের সৌন্দর্য আছে, তো আমি সৌন্দর্য নিয়ে কিছুই বলতে চাই না, সবটাই হচ্ছে আল্লাহর সৃষ্টি। তো আমার আম্মু বলতেছিল আর কি, না আছে সৌন্দর্য, না আছে টাকা পয়সা, ছেলে বড় লোক না কিছু না, না আছে বাড়ি ঘরের একটা সৌন্দর্য, কিছুই নেই। কি দেখা আমার মেয়ে কি করলো, নিজের লাইফটারে কেন এরকম করলো? একটা মেয়ের হচ্ছে কথা শুই না এইভাবে কেমনে পড়লো আমার মেয়ে? আম্মু শুধু এই হাই হুতাশি করতেছিল আসার পরে। তো আমার তো দেখার পরে অনেকটাই মানে এতদিন ধরে যে আমার উপরে এত রাগ ছিল 5টা বছর ধরে, মানে আমার সাথে রাগ দেখায় কথা বলতো না এই সেই, মানে সামনাসামনি দেখার পরে না আমার মা পুরাই গলে গেছে। আমার দেখার পরে পুরাই গলে গেছে, উল্টা আমার জন্য মানে তার কষ্টে বুক ফেটে যাইতেছিল। আর কথা শুনলে বোঝা যাইতেছিল যে আমার মা মানে আমারে কতটা মিস করতো, এটা আম্মুর কথায় একদম স্পষ্ট ছিল। তো যাই হোক মূল কথায় আসা যাক, ইমোশনাল কথা তো ফার্স্টও আপনারা শুনছেন। আর গাইস কি বলবো, যে আমি যে সব সময় হচ্ছে আমারে পচায় যে আমি গ্রামের মেয়ে, তারপরে আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, এই ওই, মানে আমাদের গ্রামে আমাদের ঘরে যা যা আছে এই ঘরে তার কানাকড়িও নাই। মানে আমাদের ঘরে একটা খাটই হচ্ছে দাম 40,000 টাকা, তারপরে ডাইনিং টেবিল হচ্ছে 60,000 টাকা, সোফা বানাইছে আমার বাবা 70,000 টাকা দিয়ে। ঘরে তো শুধু আর একটা খাট না, এরকম আরও খাট আছে। তো মানে এখানে কিছুই নেই। আমরা যে গ্রামে থাকি, গ্রামে আমাদের পরিবেশ অনেক অনেক বেশি সুন্দর। তারপরে হচ্ছে
জামাই একটা এসি লাগায় না, এই যে 3 তলায় থাকে, আমি বারবার না করছি 3 তলায় আসার কোনো দরকার নেই। তার বড় বড় অনেক শখ হয়েছে 3 তলায় থাকার, মানে এখন মনে করেন যে পুরা রোদ আইসা পড়ে, আর আমার রুমটার মধ্যে হচ্ছে দুনিয়ার গরম, তার উপর আমার শাশুড়ি মা আবার দিছে ওইটার সাথে রান্নাঘর, গরমের কারণে মেয়েটাকে নিয়ে থাকতে আমার কি পরিমাণে যে কষ্ট হয় সেটা আপনাদেরকে কি বলবো আর। তো আমাদের গ্রামে কিন্তু এই যে জানালা খুললেই এসির মতো ঠান্ডা হয়ে যায়। তো আমার জামাই আসলে কিসের সাথে কি মিলে আমি জানি না। আর জামাই, আমি যে গ্রামের মেয়ে এটা নিয়ে আমাদের আগে যেমন তেমন রিসেন্ট টাইম একটু বেশি হচ্ছে অপমানিত করছে, সেটা শুধুমাত্র বড় সতীনের কারণে। বড় সতীন হচ্ছে সবসময় গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে আমাকে উপাধি দিতে চায়। তো আমি আগেই বলে দিছি যে আমার যতই গ্রামের মেয়ে বলুক আর যাই বলুক না কেন, বড় সতীনের আমার পায়ের কাছে আসার মতো যোগ্যতাও নেই। শুধুমাত্র ওই যে এখন সতীন বানায় নিচে দেখা, আমি মিলামিশা ছিলাম দেখে, ওরা মেনে নিয়েছিলাম দেখা ওর আজকে এত বড় বড় কথা বের হয়। আর হচ্ছে আমার আম্মু তো ফার্স্টেই হচ্ছে যেটা বলতেছিলাম গাইস, আমারে নিয়ে যাওয়ার জন্য আসছে, আজকে হঠাৎ করেই আসছে। তো আম্মু বলতেছিল 5 বছর পরে আমি আমার মেয়েরে দেখছি, আর নিয়ে যাইতেছে আমার বাড়িতে। 5 বছরে সব বেড়ানো হচ্ছে, শুট করে আসবে আমার মেয়ে। তা আমি আসলে গাইস জানি না আম্মুর সাথে আজকে গেলে আবার কবে আমি ফেরত আসবো। আমিও মাসের পর মাস এখন আমার বাবার বাড়িতে বেড়াবো, কারণ 5 বছর ধরে আমি আমার বাবার বাড়িতে বেড়াইতে পারি নাই। অন্যান্য মেয়েরা, আমার আম্মু নিজেই বলতেছিল, অন্যান্য মেয়েরা মাসে 5 বার করে আসে বাপের বাড়িতে বেড়াইতে, আর তার উপর যদি একটা মেয়ে হয় তাহলে তো কোনো কথাই নাই। সেই জায়গায় আমি 5টা বছর ধরে হচ্ছে যাই না আমার বাবার বাড়িতে। তো আমার কতদিন বেড়ানো উচিত আপনারা এই চিন্তা ভাবনা করেন। আর আমি আমার বাবার বাড়িতে যাওয়ার পরে আমার জামাইরা আমার কোনো ধরনের কোনো খরচ দিতে হবে না। এই বাড়িতে থাইকা অনেক দিয়ে দিচ্ছে, আমার বড় বড় কথা শুই না অনেক দিচ্ছে। তো আমার বাবার বাড়িতে গিয়ে আমার কোনো খরচাপাতি দিতে হবে না, কিন্তু হ্যাঁ, তার মেয়ের খরচ তাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। মেয়ের খরচ আমার ফ্যামিলি থেকে আমি নিব না। আমার বাবার সামর্থ্য আছে এরকম আরও 10টা আমাতুর রহমান আমার বাবা পালতে পারবে, কিন্তু ওই যে আমাতুর রহমানের খরচ আমাতুর রহমানের বাবাই দিতে হবে। কারণ আমি যদি না নিই, আমি না নিলেও পারবো, আমি যদি না নেই দেখা যাবে কি এখানে আব্দুর রহমান আর বড় সতীন মুচর মুচর করে শুধু খাবে জামাইয়ের টাকাগুলা ভাঙ্গাইয়া। তো আমাতুর রহমানকে কেন তার বাবার মানে যে পাওনাটা বাবার কাছ থেকে সেটা থেকে কেন আমি বঞ্চিত করব। তো মেয়ের খরচ অবশ্যই জামাইকে দিতে হবে। আর হচ্ছে আমি এখনো আসি, জামাই হচ্ছে আজকে ভার্সিটিতে গেছে, ভার্সিটি থেকে আসবে, জামাইয়ের সামনে দিয়ে হচ্ছে আমার মা বাড়ি নিয়ে যাবে। নিজেই বলছে যে সাকিবের সামনে দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে যাব, দেখি কি করতে পারে। এতদিন তো নাকি বলছে যে আমার নাতিন দিবে না, এটা সেটা অনেক কিছু। আমার মেয়ে তো বেড়াইতে যাবে, দেখি আমার সামনে সাকিব কি করতে পারে। আর হচ্ছে বড় সতীন্দ্র আজকে আমি আমার মায়ের সামনে নিব, নিয়া আল্লাহ জানে দুইটা, যাই হোক গাইজ বাজেভাবে বলবো না, দুইটা উচিত শিক্ষা আমি আজকে দিবই। ও যা যা বলছে, আবার হচ্ছে এখন আমতা আমতা করে আমি কেন ছোট সতীনের মায়ের সামনে গিয়ে কথা বলবো, কথা বলার কি প্রয়োজন? তাইলে আমার মারে নিয়ে তুমি কথা বলছিলা কেন? কালকেই কিন্তু বলছিলাম যে ও ভাবছিল আমার ফ্যামিলির মানুষের সাথে আমার কখনোই সম্পর্ক ভালো হবে না, আমার হচ্ছে এইগুলো থাকবে না ওইগুলো থাকবে না, আমি একদম কি বলে বানের জলে ভাসতে থাকবো, বান আমারে যেদিকে নিয়ে যাবে আমি শুধু সেদিকেই ঘুরবো। কিন্তু ওর সেই স্বপ্ন তার পূর্ণ হয় নাই, এখন মনে করেন যা ভয় পেয়ে গেছে। আর জামাই রে প্রত্যেকবার হচ্ছে ওই নেকা নেকা কথা, নেকা নেকা কান্নাকাটি, রাগ দেখাইয়া আমার কাছ থেকে দূরে রাখে। আবার বলে 7 মাস তো আমি ছিলাম না, তখন কেন জামাইয়ের ভালোবাসা নিতে পারে নাই? 7 মাস এই বাড়িতে সশরীরে ছিল না ঠিকই, কিন্তু বাবার বাড়িতে থাইকা ফোনে যেই সব হচ্ছে কানপরানিগুলো দিছো জামাইরে, যেভাবে জামাইয়ের মাথাটা খাইছো, জামাই তো কি থুয়া কি করবে। ওই কয়দিন তো আমি জামাইয়ের অবস্থাটা দেখছি, তোমার কারণে কিভাবে জামাই অসুস্থ হয়েছে, বিছানায় পড়া ছিল, আমার জামাই অজ্ঞান হয়ে গেছিল, বিছানায় পড়া ছিল, তার যা তা অবস্থা ছিল তোমার কারণে। তুমি এত পরিমাণে মেন্টালি প্রেশার দিছো, এখন তো তোমার কথাগুলোর মাধ্যমে সেইটা একদম প্রমাণিত। আমি নাকি কথায় ভুল বুঝি? আমি তোর কথায় জীবনেও ভুল বুঝি না, তুই যেটা বুঝাস আমি সেটাই বুঝি। আর প্রত্যেকটা কথা আগামাথা ছাড়া বলে, এই একটু কথা বলে আবার মনে করেন যে আরেক কথায় যায়, মানে কি ও একটা কথা শুরু করে এখন নিজের প্যাচে না নিজে পড়ে যায়। এখন প্যাচে যে পড়ে গেছে ওই প্যাচটা থেকে কিভাবে বাঁচবে, তখন মানে ওই কথাটা যে কথা ছিল সেই কথা শেষ না করে আরেক কথায় লাফ দিয়ে চলে যায়। কিন্তু আমি তো সেটা করি না, আমি যেই কথায় আসি আমি সেই কথাই থাকি, সেই কথা শেষ করি। কেন বলছি কথাটা সেটা সত্যতাও প্রমাণ করে তারপরে সেই কথা শেষ করি। তো আমার সাথে তুমি কি মিলাইতে
আসো, জীবনে পারবা তুমি আমার সাথে? আর আজকে তো আমার মা আসছে, এতদিন উল্টাপাল্টা কথা বলছিল না, এখন আমার মার সাথে তোমার ফেস টু ফেস হইতেই হবে। হবা না মানে কি, হইতেই হবে। আমি তোমারে ঘাটটা ধরে নিয়ে যাব। বলছো না বড় বড় কথা, তো তোমার বড় বড় কথার মানে বহর কত দূর সেটা তো অবশ্যই তোমারে দেখাইতে হবে। না দেখাই কই যাবা? আমার সাথে আসো নিজ থেকে লাগতে। মানে সে নাকি একটু একটু কথা বলে, একটু 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 গতি সবই বলে ফেলা ডেইলি আইসা, মানে ওর আর কোনো কথা নেই, একই ঘেনা বেচা বাড়তে থাকে। আর গাইস, আমার বড় সতীনের এই জিনিসটা দেখতে খুবই মজা লাগে যখন ওই কথাটা বলে, ওই যে 7 মাসে আমি কি করছি, ও শুধু ওই বিষয়টাই টাইনে আনে, ও শুধু ওই বিষয়টাই টানে আনে। মানে বর্তমানে কি করতেছি সেটার কোনো দোষ ও আর খুঁজে পায় না, কারণ কি বের করবে? ওর তো আছে ওই একটা সম্বল, ওই একটা দিক দিয়ে হচ্ছে আমার একটু পচাইতে পারে। ও বাবার বাড়িতে ছিল, আমি হ্যান বলছি ত্যান বলছি, ঘোড়ার ডিমটাও করিনি। ও যখন, আমি বারবারই একটা কথা, আমি এই কথাটা বলবোই, আজীবন বলবো, যে ও আমারে বাধ্য করছে, আমিও সেম কাজটা করছি। আর ও এটা নিয়ে নাকি ওর হাসি পায় যে কি জানি আমি নাকি আমার মায়ের আঁচল ধরে থাকতাম, আমি এই ধরনের মেয়ে নাকি। অথচ ও নিজের মুখে আগে বলতো যে আমি কি এমন একটা মেয়েকে সতীন বানায় আনবো, মানে নিজ থেকে আমি সতীন বানায় আনতেছি, আমি তো এমন একটা মেয়েরে সতীন বানায় আনবো যার ওই রকম গুণাবলী আছে, যে মেয়েটা অনেক ভালো অনেক ভালো। ও নিজের মুখে বলতো ও আর না হইলো সতীন বানানোর জন্য 1 থেকে 200 মেয়ের সাথে কথা বলছে, কিন্তু তাদের মধ্যে আমি ছিলাম আলাদা। আমার কথাবার্তার ধরন, আমার সব কিছুই ছিল আলাদা। আর আমি খুবই ভদ্র একটা মেয়ে ছিলাম। এই গুণগান কিন্তু বড় সতীনে আগে গাইতো, যে আমার সতীন খুবই ভদ্র একটা মেয়ে, খুবই ভালো একটা মেয়ে, এই কারণে ওরে আমি সতীন বানিয়ে আনছি। নাইলে মানে আমি কি এত বড় রিস্ক নিব যে একটা খারাপ মেয়ে আনবো আমি সংসারে, যে আমার এই সংসার থেকে বের করে দিতে চায়। এখন দেখেন আপার সুরটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে। এইভাবেই আপার সুরগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যায় টুসটাস করে, যখন তার স্বার্থে আঘাত লেগে যায়। আপাই হচ্ছে দুনিয়ার স্বার্থপর একটা মানুষ। এই যে আপনারা আজকে আপারে আপারে করতেছেন না, যেই দিন হচ্ছে আবার বিপক্ষে গিয়ে একটু কথা বলবেন, একদিন একটু নেগেটিভ কমেন্ট করে দেখেন বড় সতীনরে, পরের দিন দেখবেন আপনাদের সাথেও বেজে গেছে বড় সতীনের। শুধু আমি সতীন বললে কথা না, আপনারা যে অডিয়েন্স, আপনারা নেগেটিভ কমেন্ট করে একদম ওর কমেন্ট বক্সটা ভরাই ফেলেন, ওর আপনাদের সাথেও বেজে যাবে। এই রকমের একটা অবস্থা বড় সতীনের। আমি অনেক ভালো একটা মেয়ে ছিলাম, আমি আগেও বলছি যে আমি কষ্ট পাইতে 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 আজকে এই জায়গায় এসে দাঁড়াইছি। আর ওরে সতীন হওয়ার পরে আমি যে কত কিছু করছি, মানে ওর সতীন হওয়ার জন্য ওই নাকি সব স্যাক্রিফাইস করছে। ওর মানে ভাষায় এটাই প্রকাশ করে। আমি তো কোনোদিন বলি নাই যে সব স্যাক্রিফাইস আমিই করছি। আমি তো বলছি হ্যাঁ ও স্বামীর ভাগ দিছে, তারপরে শাশুড়ির সাথে তো ওর সম্পর্ক এমনিতেও ভালো ছিল না, তখন হচ্ছে শাশুড়ি শুধুমাত্র ও ছিল। এখন শাশুড়ি তো ওর ওরে মানে ওর ওরে করবে কি, তখন ওর ওরে করতো না, যেটা সত্যি কথা। তখন ওর ওরে করতো না, নিজের মুখের কথাই ছিল। নাইলে বুঝেন না, শাশুড়ি বৌমার সম্পর্ক যদি ভালো থাকে, শাশুড়ি বাড়িতে এসে থাকেই কতক্ষণ আপনারা দেখেন না? তো যেই একটু সময় থাকে, ওই একটু সময়ও বড় সেদিন বাইরে হইতো না। ওর সাথে শাশুড়ির সম্পর্কটা কত ভালো ছিল, দরজা আটকায় বসে থাকতো ওই টাইমেও। তো এতই ভালো সম্পর্ক ছিল, বলে যে শাশুড়ির সাথে সম্পর্ক অনেক ভালো ছিল, আমি আসার পরে নাকি সম্পর্ক খারাপ হয়ে গেছিলো। এই হচ্ছে ভালো নমুনা আর কি। তো ওর হচ্ছে ওই জামাইরে একটু পগাইতে পারছে। এসব মেয়েদের তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, যে শ্বশুরবাড়িতে আসবে, কষ্ট করে শ্বশুর শাশুড়ি যে সন্তান বড় করছে, বড় করার পরে যে স্বামীটারে পাইছে, এইসব এই ধরনের মেয়েদের মনে থাকে না, বুঝছেন? ওরা হচ্ছে জামাই নিয়ে খাবে, জামাই নিয়ে পড়বে, এরপরে যখন হচ্ছে জামাইয়ের সাথে বনবে না, তারপরে বাবার বাড়িতে দৌড় মারবে। এইসব মেয়েদের হচ্ছে এই ধরনের অভ্যাস। তো না বইলা পারলাম না আর কি কথাগুলা, মানে যে যেই রকম সে সেই রকম কথাই বলবে। এই কারণে আমার পিছনে লাগে। ও যদি ও নিজের যতটা ভালো প্রমাণ করতে চায়, আমার নিয়ে কথাই বলতো না। যদি অত ভালো হইতো, অত ধৈর্যশীল হইতো, 4 বছর ধরে সে সহ্য করতে পারছে। মানে গাইস, আমি পুরনো কথা টেনে আনতে চাই না। আমার মা হচ্ছে পাশের রুমে বসে আছে, অপেক্ষা করতেছে যে সাকিব কতক্ষণে আসবে, আসলে হচ্ছে আমার মেয়েরে নিয়ে যাবে। আর আমি অপেক্ষায় আছি যে কতক্ষণে আসবে। আর আমি হচ্ছে জামাইয়ের সামনে দিয়ে আজকে বাবার বাড়িতে যাব, সে থাকুক। আর আমার জামাই কি জানি একটা চ্যালেঞ্জ দিছিল, জানি আমি ভুলে গেছি জিনিসটা। তো এরকম একটা চ্যালেঞ্জই দিছিল, আমার মা আসলে আমাকে যাইতে দিবে, এই টাইপেরই কিছু একটা বলছিল, যদি আমার মারে আমি এই বাড়িতে আনতে পারি। তো আমার মা তো এখন আসছে, সাকিব আর কি বলবে। তো সাকিবের সামনে দিয়ে হচ্ছে আজকে আমি আমার বাবার বাড়িতে যাব। আর আমার খুবই আনন্দ লাগতেছে যে বাবার বাড়িতে গিয়ে আমি অনেক দিন এবার বেড়াইতে পারবো, যেমনটা বড় সতীন বেড়াইছে। তো আমি তার ঝামেলা করে যাইতেছি না বড় সতীনের মতো, বা বাবার বাড়িতে গিয়ে আরেকটা ঝামেলা করব, ওই ধরনের চিন্তা ভাবনা আমার মধ্যে নাই।
তো যাই হোক, আশা করি দেখা যাক শেষটা কীরকম হয়। না বড় সতীন আবার কোন গ্যাঞ্জাম লাগাইয়া বসে থাকে, ওর তো আবার কোনো ঠিক ঠিকানা নাই, দেখে নোন আবার ঘরের মধ্যে জামাইয়ের সাথে কি একচুট শুরু করে দেয়। তো আজকে আর সেটার সুযোগ আমি দিব না। জামাই আসতে দেরি হবে, জামাইরা আমার মার সামনে নিয়ে বসাইতে দেরি করব না, আর জামাই আসার সাথে সাথে বড় সতীনটাও ঘাটটা ধরে আমার মায়ের সামনে আনতে দেরি করব না। তারপরে বলবো যা যা কথা বলছস ওইগুলার সব সত্যতা প্রমাণ কর, যেগুলা বলছিলি আমার আর আমার মায়ের নামে। আয় এবার বল, আর কেন বলছিলি সেটাও বল, আর আমার মার থেকে উত্তরগুলোও শুনা নে। মানে কি আর বলবো ওর, আমি বলছি না ও আসলে কি থুয়ে কি বলবে, আর যেটা বলতে আমি ভুলে গেছি, ওর নেকা নেকা কান্না, ওর হচ্ছে নেকা রাগের কারণে জামাই বাধ্য হয়েছে ওরে গরুর মাংস এনে দিতে। মানে কি যে করছে, ভিডিওতে এসে নিজেই কিন্তু বলছে আমি রাগ দেখাইছি। তার মানে বুঝেন ও কি করতো, জামাইয়ের সাথে আমারে যদি একটু ভালোই ভালোই থাকতে দেখতো, জামাই আমারে বাজার করে এনে দিছে, এমন না যে আমার কাছে আসছে বা আমার কাছে ছিল একদিন দুই দিন, এইরকম কিছুই না, শুধুমাত্র বাজারটা করে এনে দিছে, এইটাতে ওর আগে ফাইটটা পড়ছে, যার কারণে জামাই বাধ্য হয়েছে ওরে পোলার চাল মাংস এনে দিতে, আবার নাকি ব্রয়লার মুরগি এনে দিবে। তো বুঝেন ও ঘরে কাণ্ডগুলা কি করে, যার কারণে জামাইটা আমার সারা দিন এরকম ভয়ে ভয়ে থাকে। তো যাই হোক, খাইস জামাইটা, আর যেগুলা বাজার করে এনে দিস ওইগুলো পারলে খাইয়ে নিস। তোর তো মনে করো যে খাওয়ানোর দিকে এত লোভ, পুরো ঘরটাই পারস না খাইয়া ফেলস, পুরো বাড়িটাই খাইয়া ফেলস। তো খাইস ওইগুলো বসে বসে, আমি তো বাবার বাড়িতেই চলে যাইতেছি, তোর জন্য সব ভিক্ষা দিয়ে গেলাম, তুই খাইস, তুই খাইয়া হচ্ছে একটু শান্তিতে থাকিস, আমার জামাইটার একটু শান্তিতে থাকতে দিস।